গল্পকরণে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প লাইট হাউস অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আজকে চতুর্থ পর্ব। জলদস্যুদের মনের অবস্থা যে ভালো নয় তা কি আর বলার অপেক্ষা রাখে? ঠিক যখন তাদের এত সাধের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে তখনই বিনা মেঘে বজ্রপাত। রাগ না হয়ে যায়? এদিকে শুধু যে কামানের গোলা ছুঁড়ে তাদেরকে থামিয়ে দেয়া হয়েছে তা নয়, ওদিক থেকে ছুটে আসছে সান্তা ফে। আর খুব বেশি হলে 4 কি 5 দিন, তারপরেই ইগোর উপসাগরে পৌঁছে যাবে আর্জেন্টিনা সরকারের জাহাজটা। একেই বলে বিপদের উপর বিপদ। কাজেই দাঁতে দাঁত ঘষছে দস্যু সর্দার কনগ্রে। এমন রাগেই রেগে আছে, ভয়ে কেউ তার ধারে কাছে যেতে সাহস পাচ্ছে না, যদি কামড়ে দে বা ভেঙচি কাটে। সেরেসান্তের ক্ষতির পরিমাণ আরেকটু কম হলে অন্য কোথাও গিয়ে নোঙ্গর ফেলতে পারত কনগ্রে, কিন্তু জাহাজের জখম অত্যন্ত মারাত্মক, তাই যত দ্রুত সম্ভব মেরামত না করলেই নয়। তাছাড়া স্টাটেন আইল্যান্ড ছাড়া জাহাজটাকে নিরাপদে রাখার আর কোনো জায়গা তো আর আশেপাশে নেই। কনগ্রের মতো সেরেসান্তেও গনগনে আগুন হয়ে আছে, পারলে যেন নিজেই হাতটাকে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। সে একবার জেদ ধরেছিল তাকে অনুমতি দেয়া হোক কামানের গোলা ছোড়ার জন্য যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে জীবনের মতো শিক্ষা দিয়ে আসুক, কিন্তু কনগ্রে অনুমতি দেয়নি। জবাবে বলেছে, দ্বীপে প্রতিপক্ষরা কজন আমরা জানি না, তাদের কাছে কি ধরনের অস্ত্র আছে তাও জানি না, কাজেই ঝুঁকে নেওয়াটা বোকামি হয়ে যাবে। শেষ পর্যন্ত সেরেসান্তেও তার যুক্তি মেনে নিয়েছে। লিডারকে সমর্থন করে বলল, ওদেরকে কুকুরের মতো গুলি করে মারলেও তো আমাদের কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, মেরামতের কাজ তাড়াতাড়ি সেরে দ্বীপ ছেড়ে চলে যাওয়াই সব দিক থেকে ভালো। বাস্কেট আর ডেভিসের খোঁজে সান হুয়ান অন্তরপে জলদস্যুরা চষে ফেললেও কোনো লাভ হতো না, কারণ সেখানে ওরা নেই। ওরা তাহলে এখন কোথায়? তার আগে বলা দরকার কাল বিকালটা ওরা কিভাবে কাটিয়েছে। সময়টা ওরা কাটিয়েছে একটা টিলার উপর, কামানের পাশে দাঁড়িয়ে। কামানটাকে টিলার উপর তুলে আনতে কাল ঘাম ছুটে গেছে ওদের। কয়েক ঘন্টা একটানা পরিশ্রম করার পর সন্ধ্যে 6টার দিকে কাজটা শেষ করতে পারে। তোলার পর কামানের ব্যারেল উপসাগরের দিকে তাক করল, তারপর তাতে গোলা ভরল। কামান দাগার সমস্ত প্রস্তুতি শেষ করে অপেক্ষায় ছিল ওরা। মুহূর্তের জন্য সাগরের উপর থেকে চোখ সরায়নি। জলদস্যুদের স্কুনারটা নাগালের মধ্যে একবার এলেই হয়, শুধু মজাটা দেখিয়ে দেবে। আমার প্ল্যানটা শোনো, বাস্কেটকে বলল ডেভিস। অনেক মাথা খাটিয়ে এটা আমি তৈরি করেছি। হ্যাঁ বলো, আমি শুনছি। জলদস্যুদের জাহাজ পুরোপুরি ডুবিয়ে দেওয়াটা বোকামি হবে। কেন জানো? কারণ জাহাজ ডুবে গেলে সাঁতরের তীরে উঠবে ওরা, তারপর আমাদেরকে খুঁজতে শুরু করবে। অতগুলো হিংস্র লোকের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। তাহলে কি করতে চাও তুমি? এমনভাবে গোলা ছুটতে হবে জাহাজে যাতে যথেষ্ট ক্ষতি হবে কিন্তু ডুববে না। জাহাজে যথেষ্ট ক্ষতি হলে সাগর পাড়ি দেওয়ার মতলব বাতিল করে দিতে হবে ওদেরকে। তখন আমাদেরকে খুঁজতে বেরোবার চেয়ে জাহাজটাকে মেরামত করার প্রয়োজনটাই বড় হয়ে দেখা দেবে। প্ল্যানটা মন্দ নয় তোমার, স্বীকার করল বাস্কেট, কিন্তু ক্ষতির পরিমাণ যদি খুব কম হয়ে যায়, অল্প একটু মেরামতের কাজ সেরে আবার পালাতে চেষ্টা করবে না? ওখানে আমাদেরকে দক্ষতার পরিচয় দিতে হবে, বলল ডেভিস। গোলা ছুঁড়ে এমন ক্ষতি করব মালপত্র না নামিয়ে মেরামতের কাজে যেন ওরা হাত দিতে না পারে। মালপত্র নামাতে হলে পরে আবার তুলতে হবে, তাতে অন্তত 2-3 দিন নষ্ট হবে ওদের। কিন্তু যদি এমন হয় সান্তা ফে 5-7 দিনের মধ্যেও এলো না? ডেভিস হেসে উঠে বলল, যদি দেখি সান্তা ফে আসছে না, মেরামত করার পর জাহাজ নিয়ে চলে যাচ্ছে জলদস্যুরা, তাহলে একই অস্ত্র আবার ব্যবহার করতে হয়। আমাদেরকে বাধা দিচ্ছে কে? মানে আবার আমরা গোলা ছুঁড়ে জখম করব স্কুনারটাকে। এবার বাস্কেট হেসে উঠল। তবে ডেভিস বলল, যদি দেখি জাহাজটা যথেষ্ট ক্ষতি হয়েছে তাহলে দ্বিতীয়বার কামানটা ব্যবহার করার দরকার হবে না। সেক্ষেত্রে এই জায়গা ছেড়ে চলে যাব আমরা।
দক্ষতার সঙ্গেই কামানের গোলা ছুঁড়েছে ওরা। তার পরিণতি কি হয়েছে আমরা ইতিমধ্যে তা জেনেছি। জখম নিয়ে জলদস্যুদের জাহাজ আবার স্টাটেন আইল্যান্ডের দিকে ফিরে আসছে দেখে দ্বীপের আরেক দিকে পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠল বাস্কেট আর ডেভিস। ওরা পালাচ্ছে জলদস্যুদের ভয়ে। ওদের খোঁজে এদিকে যদি আসে তারা, পালাবার প্ল্যানটা আগেই করা ছিল। টিলা থেকে নেমে সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল দুজন। গুহা ছেড়ে মাইল 2-1 উত্তরে যাবে, খুঁজে বের করবে নতুন একটা নিরাপদ আশ্রয়। শুধু যে ডাকাতদের ভয়ে পালাচ্ছে তা নয়, ওদিক থেকে কোনো জাহাজ এলে সেটা কেউ দেখতে পাবে তারা। রওনা হবার সময় গুহা থেকে নিজেদের রসদ, অস্ত্র, গোলা, বারুদ ইত্যাদি সবই গুছিয়ে নিল ওরা। 2 মাইল নয়, নিরাপদ আশ্রয়ের খোঁজে 5 মাইল হাঁটতে হলো ওদেরকে। মোটামুটি ভালো একটা জায়গা পাওয়া গেছে। এখান থেকে সাগরের উপর নজর রাখতে কোনো অসুবিধে নেই। সান্তা ফে এলে পরিষ্কারই দেখতে পাবে। 1 মার্চের সকাল থেকে সন্ধে পর্যন্ত আড়াল থেকে খুনিগুলোর উপর সতর্ক চোখ রাখল ওরা। ওদের সন্দেহ জলদস্যুরা ওদেরকে না খুঁজতে বেরোয়। কনগ্রে অবশ্য প্রতিপক্ষের খোঁজার ব্যাপারে উৎসাহী নয়। সে তার লোকজনকে জাহাজ মেরামতের কাজে ব্যস্ত রাখল। সবাইকে বলে দেওয়া হয়েছে বাঁচতে হলে তাড়াতাড়ি সারতে হবে কাজটা। তারপরও ভার্গাসকে ঘন ঘন তাগাদা দিয়ে যাচ্ছে। ভার্গাস এক সময় এসে রিপোর্ট করল, সবাই মিলে হাত লাগালে সন্ধ্যের মধ্যে মেরামতের কাজ শেষ করা সম্ভব, তবে সব কাজ নিখুঁতভাবে শেষ করতে হলে আরও একটা দিন লাগতে পারে। সন্ধ্যের দিকে বাস্কেট ও ডেভিস বুঝতে পারল আজ আর জলদস্যুদের রওনা হবার সম্ভাবনা নেই। নতুন আস্তানায় ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল ওরা। পরদিন ভোর হবার আগেই আবার সৈকতে এসে দাঁড়াল। দিগন্তে কোনো জাহাজ আছে কিনা দেখছে। সান্তা ফে, অন্য কোনো জাহাজ, এমনকি এতটুকু ধোঁয়া পর্যন্ত দেখা যাচ্ছে না কোথাও। বাস্কেটের ধারণা আজ নিশ্চয় জলদস্যুরা রওনা হবে। ডেভিস খুবই অস্থির হয়ে উঠল। সান্তা ফে এখন আসছে না কেন? এবার রওনা হলে খুব সাবধানে জাহাজ চালাবে জলদস্যুরা। কামানের গোলা লাগানো সম্ভব হবে কিনা কে জানে। দুজনে খুবই উদ্বিগ্ন হয়েও থাকল। সকাল হতে জোয়ার শুরু হলো। এক সময় তা চলেও গেল। এতক্ষণে খানিকটা স্বস্তি বোধ করল ওরা। জোয়ারের সময় যখন জলদস্যুরা জাহাজ ছাড়েনি, ধরে নেওয়া যায় সন্ধ্যার জোয়ার শুরু না হওয়া পর্যন্ত জাহাজের নোঙর তুলবে না। আবহাওয়া একদম শান্ত। রোদের তাপ খুব মিষ্টি লাগছে। সাগরের পানিতে ঝিলিক মারছে আরক 6টা। মার্চের 2 তারিখটাও কোনো ঘটনা ছাড়াই পার হয়ে গেল। জলদস্যুরা জাহাজ মেরামতের কাজে ব্যস্ত, অন্য কোনো দিকে খেয়াল দেওয়ার সময় তাদের নেই। ওরা পালাবার জন্য তৈরি হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না, পায়চারি করতে করতে বলল ডেভিস। তোমার মাথাতে আইডিয়া গিজগিজ করে, চিন্তাভাবনা করে দেখো না কিছু করা যায় কি না, বলল বাস্কেট। আমার ধারণা যথাসাধ্য চেষ্টা করেছি আমরা, এখন ঈশ্বর যা চাইবেন তাই হবে। পায়াচারি করছে ডেভিস, তাকিয়ে আছে সাগরের দিকে। কি যেন চিন্তা করছে সে। বাস্কেট বিড়বিড় করে বলল, পাপ করলে ভুগতে হয়। আমরা প্রতিশোধ নিতে না পারলেও ঈশ্বর ওদেরকে ক্ষমা করবেন না। বাস্কেটের কথায় যেন কান নেই ডেভিসের। এমনভাবে পায়চারি করছে যেন খুবই উত্তেজিত। তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। বাস্কেটের দিকে তাকিয়ে বলল, কেমন হয় বলো তো, আমরা যদি কাছাকাছি গিয়ে দেখি ওরা কি করছে? তোমার কি মাথা খারাপ হলো নাকি? তুমি মনে হচ্ছে স্বেচ্ছায় খুনিদের হাতে ধরা পড়তে চাও। ধরা দেওয়ার কথা কে বলছে? ডেভিস একটু বিরক্ত হল। কাছাকাছি থেকে দেখলে বোঝা যেত আজ সন্ধ্যায় জোয়ারের সময় সত্যি ওরা রওনা হবে কিনা। তা জেনে আমাদের লাভ কি? কিছু না কিছু লাভ হতে তো বাধ্য, বলল ডেভিস। আসলে আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না বাস্কেট। এরকম অসহায়ভাবে কতক্ষণ থাকা যায় বলো? আচ্ছা, বাতিঘর এখান থেকে কতটা দূর? সরাসরি ওই পাহাড় ডিঙ্গিয়ে গেলে 3 মাইল। আমি যাব বাস্কেট, প্লিজ আমাকে তুমি বাধা দিও না। 4টে রওনা হলে সন্ধ্যার দিকে পৌঁছে যাব। তখনও আলো থাকবে, তবে সাবধানে থাকলে ওরা আমাকে দেখতেই পাবে না। ডেভিস ভেবেছিল বাস্কেট তাকে বাধা দেবে, কিন্তু বাস্কেট কিছু বলল না।
বলল না এই জন্য যে সে জানে বাধা দিয়ে ডেভিসকে আটকানো যাবে না। তাছাড়া হাত পা গুটিয়ে অপেক্ষা করতে তারও ভালো লাগছে না। ডেভিস আবারও বলল, তুমি এখান থেকে সাগরের উপর নজর রাখো বাস্কেট, আমার ফিরে আসতে খুব একটা রাত হবে না। বাস্কেট সংক্ষেপে বলল, তুমি একা যাচ্ছ না ডেভিস, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। বিচ্ছিন্ন হওয়া উচিত হবে না এটা বিবেচনা করেই একসঙ্গে যাবার সিদ্ধান্ত নিল ওরা। 4টে বাজতে এখন দেরি আছে। সৈকতে ডেভিসকে দাঁড় করিয়ে রেখে নিজেদের আস্তানায় ফিরে এলো বাস্কেট। পুরনো একটা সাদা শার্ট নিল সে, সেটাকে ফালি ফালি করে ছিঁড়ল। ছেঁড়া ফালিগুলো পরস্পরের সঙ্গে গিট দিয়ে লম্বা একটা রশি তৈরি করল। ধারালো একটা ছুরি বের করে কোমরে গুঁজল। হাতে থাকলো 2টো রিভলভার আর কিছু খাবার। ডেভিসের কাছে ফিরে এসে একটা রিভলভার আর কিছু কার্টিজ দিল বাস্কেট। সৈকতে একটা পাহাড়ের আড়ালে বসে সামান্য কিছু মুখে দিয়ে নিল দুজনে, খাচ্ছে। ডেভিস জানতে চাইল, হাতে তৈরি রশিটা খুবই রহস্যময় লাগছে আমার কাছে, ভেঙে বলো তো দেখি ব্যাপারটা। প্রশ্নটা এড়িয়ে গিয়ে বাস্কেট বলল, সন্ধ্যের সময় আবার জিজ্ঞেস করো। খাওয়া শেষ হতে যে যার রিভলভার চেক করে নিল ওরা, তারপর রওনা হয়ে গেল। নির্জন পাহাড় টপকে এগোচ্ছে ওরা, পরিশ্রমে হাঁপাচ্ছে। মাইলখানেক হাঁটার পর বাতি ঘরের চূড়া দেখতে পেল ওরা। স্বভাবতই হাঁটার গতি বেড়ে গেল ওদের। কোথাও নাও থেমে আরো আধ ঘন্টা হাঁটল এভাবে। বাতিঘর আর যখন 8 মাইল দূরে, হাঁটার গতি কমিয়ে দিয়ে সাবধানে এগোল ওরা। চারদিকে সজাগ দৃষ্টি বুলিয়ে দেখে নিচ্ছে। টাওয়ারের লণ্ঠন ঘর থেকে এদিকে যদি কেউ তাকায়, ওদেরকে দেখতে না পারার কোনো কারণ নেই। লণ্ঠনটা ওরা পরিষ্কারই দেখতে পাচ্ছে, শুধু লণ্ঠন, আশেপাশে কেউ নেই। চলার পথে এখন পাথর আছে প্রচুর, সেগুলোর আড়ালে গা ঢাকা দিয়ে এগোচ্ছে ওরা। সামনে একটা ফাঁকা জায়গা পড়ল, আড়াল নেয়ার মতো কিছুই নেই। জায়গাটা হামাগুড়ি দিয়ে পার হলো ওরা। ঠিক 6টার সময় পাহাড়ের কিনারায় পৌঁছে দেখল সামনের বাতিঘর। সৈকতের কাছে জলদস্যুরা খুব ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। কি ব্যাপার? ব্যাপার হলো, জাহাজ মেরামতের কাজ প্রায় শেষ করে এনেছে তারা, তাই রওনা হবার প্রস্তুতি নিচ্ছে। জাহাজে মালপত্র তোলার কাজ আগেই শুরু হয়েছে, শেষ হতে আর বেশিক্ষণ লাগবে না। ডেভিসের শরীরে যেন আগুন ধরে গেল। হিসিস করে বলল, শালারা দেখছে পালাবার জন্য তৈরি। তার 2 চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। বাস্কেট, আমাদের চোখের সামনে দিয়ে চলে যাবে ওরা, অথচ আমরা কিছুই করতে পারবো না। ডেভিসের মতো বাস্কেটেরও অসহায় বোধ করছে। আসলে সত্যিই ওদের কিছুই করার নেই। কনগ্রেসকে দেয়া প্রতিশ্রুতি ঠিকমতো রক্ষা করেছে ভার্গাস। জাহাজের প্রতিটি ক্ষত সারিয়েছে সে, সময়ও নিয়েছে খুব কম। সবচেয়ে বড় কথা, মেরামতের কাজে মুন্সি আনার পরিচয় দিয়েছে লোকটা। জাহাজের গায়ে জখমের কোনো চিহ্নই এখন আর খুঁজে পাওয়া যাবে না। মালপত্র তুলতে যা দেরি, সেরেসান্তের সঙ্গে সঙ্গে সাগর পাড়ি দেওয়ার জন্য রওনা হতে পারবে। সময় তো আর কারো জন্য বসে থাকে না, সে তার নিজস্ব গতিতে বয়ে যাচ্ছে। সাগরের পানিতে ডুব দিল সূর্য। ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো চারদিক, অথচ জলদস্যুদের মধ্যে রওনা হবার ব্যস্ততা দেখা যাচ্ছে না। বাস্কেট আর ডেভিস একটা টিলার উপর পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে রয়েছে। এতটা দূর থেকে জলদস্যুদের মধ্যে গতি ঠিকমতো ঠাহর করতে পারছে না ওরা, তবে ওদের কথাবার্তা শুনতে পাচ্ছে। জলদস্যুরা হইচই আর হাসাহাসি করছে। ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যাবার সময় হেইয়ো হেইয়ো করছে। রাত 10টা বাজল। হাসি আর হই হট্টগোলের আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। তার মানে কি মালপত্র তোলার কাজ শেষ করে ফেলেছে ওরা? একটু পরে রওনা হবে। কিন্তু রওনাই যদি হবে, নোঙর তুলছে না কেন? পালও তো দেখা যাচ্ছে না। সেরেসান্তে সেই আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। রহস্যটা কি? আরো 1 ঘন্টা পার হলো। হঠাৎ বাস্কেটের একটা হাত ধরল ডেভিস। শুনতে পাচ্ছ বাস্কেট? পানির আওয়াজ, জোয়ার শুরু হলো। তোমার কি ধারণা এবার ওরা রওনা হবে? আজ যদি রওনা না হয়
কাল তো হবেই। মাথা নাড়ল বাস্কেট। না ডেভিস, খুনিরা কালো রওনা হতে পারবে না। সত্যি কথা বলতে কি, এই দ্বীপ ছেড়ে কোনোদিনে ওরা যেতে পারবে না। পাথরের আড়াল থেকে খোলা জায়গায় বেরিয়ে এলো সে। হতভম্ব হয়ে তার পিছু নিল ডেভিস। দুজনেই বাতি ঘরের দিকে হাঁটছে। কয়েক মিনিট লাগলো টাওয়ারের নিচে পৌঁছাতে। মাটিতে কি যেন হাতড়াচ্ছে বাস্কেট। সম্ভবত একটা বড় আকারের পাথরই হবে। মাটি থেকে তুলে সরিয়ে রাখল। যেখানে পাথরটা ছিল এখন সেখানে একটা গর্ত দেখা যাচ্ছে। কষ্ট হবে, তবে চেষ্টা করলে দুজন মানুষ ঢুকতে পারবে ভেতরে। ডেভিসের কানের কাছে মুখ সরিয়ে এনে ফিসফিস করে বলল বাস্কেট, গর্তে নামো। কি ব্যাপার বাস্কেট? ডেভিস ইতস্তত করছে। বাতিঘরে থাকার সময় হঠাৎ এই গর্তটা আবিষ্কার করেছিলাম। তখন মনে হয়েছিল এটা একদিন হয়তো কাজে লাগবে। আর কোনো প্রশ্ন না করে গর্তের ভেতরে ঢুকল ডেভিস। তাকে অনুসরণ করল বাস্কেট। গর্তটা খুব একটা বড় নয়। গা ঘেঁষাঘেঁষি করে কোনো রকমে থাকতে পারবে দুজনে। বাস্কেট বলল, এখানে তোমাকে রেখে আমি একটু ঘুরে আসি। আমি না ফেরা পর্যন্ত এই গর্ত ছেড়ে তুমি বেরোবে না। ঘুরে আসবে? কি বলছো? ডেভিস অবাক। কোথায় যাবে তুমি? ডাকাতদের জাহাজে যাচ্ছি আমি। বাস্কেট বলল, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। তুমি একা ওদের জাহাজে যাবে? ডেভিস যেন বাস্কেটের কথা বিশ্বাসই করতে পারছে না। হ্যাঁ, একাই, দৃঢ় গলায় বলল বাস্কেট। এখন আমাকে এমন ব্যবস্থা করতে হবে খুনিরা যাতে দ্বীপ ছেড়ে পালাতে না পারে। পকেট থেকে একজোড়া ছোট পুঁটলি বের করল সে। কোমরের বেল্ট থেকে ছুরিটাও খুলে নিল। পুঁটলিতে কি? জানতে চাইল ডেভিস। বারুদ দিয়ে বিস্ফোরক তৈরি করেছি, বলল বাস্কেট। ডিনামাইটের মতো ফাটবে। দেখেছ, শার্ট ছেড়ে রশির মতো বানিয়েছি। ওগুলো আসলে সলতে। এখন আমি কি করব শোনো? পুঁটলি দুটি মাথায় বাঁধব, তীর থেকে পানিতে নেমে সাঁতরে উঠব জাহাজে। মাস্তুলের কাছে পুঁটলি দুটি রাখব, তারপর সলতেতে আগুন ধরিয়ে দিয়ে ফিরে আসব। কি সম্ভব নয়? আরে, বুদ্ধিটা তো চমৎকার। হঠাৎ উল্লসিত বোধ করছে ডেভিস। হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু এই বিস্ফোরক কখন তুমি তৈরি করলে? দুপুরবেলা। মনে আছে তোমাকে সৈকতে পাহারায় রেখে আস্তানায় গিয়েছিলাম আমি? তখন। ও আচ্ছা। কিন্তু দোস্ত, এরকম একটা বিপজ্জনক কাজে আমি তো তোমাকে একা যেতে দিতে পারি না। তুমি গেলে আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। শুধু শুধু দুজনকে কেন ঝুঁকি নেই? আমি তোমার সাহায্য ছাড়াই কাজটা করতে পারবো। কিছুক্ষণ তর্ক করল ওরা। ডেভিস বুঝতে পারল বাস্কেটকে টলানো যাবে না। অগত্যা বাধ্য হয়ে তাকে একা যেতে দিতে রাজি হল সে। ইতিমধ্যে জাকিয়ে বসেছে অন্ধকার। গায়ে শার্ট খুলে ফেলল বাস্কেট। জরুরি মাল মশলা নিয়ে গর্ত থেকে বের হলো। চারদিকে ভালো করে একবার দেখে নিয়ে হনহন করে হাঁটতে শুরু করল সে। সাগরের আওয়াজ পাচ্ছে, পথ চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকারে কেউ তাকে দেখতেও পাচ্ছে না। পানিতে নামার সময় কোনো শব্দ করল না। সাঁতার কেটে এগোচ্ছেও খুব সাবধানে। জোয়ারের সময় পানি এমনিতে আওয়াজ করছে, ওর তৈরি শব্দ তাতে চাপা পড়ে যাবার কথা। নিরেট কালো একটা পাঁচিলের মতো সাগরে দাঁড়িয়ে রয়েছে জাহাজটা। প্রথমে ডেকটা খালি দেখল বাস্কেট। ভাবল এই সুযোগে জাহাজে উঠে পড়া যায়। তারপর হঠাৎ চোখে পড়ল রেলিং ধরে কে যেন এক ধারে বসে আছে। নিশ্চয় জলদস্যুরা লোকটাকে পাহারায় রেখে গেছে। জাহাজে উঠতে ভয় পাচ্ছে বাস্কেট। কি করবে ভাবছে। হঠাৎ কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেল ও। না, ভয়ের কিছু নেই। লোকটা বেসুরি গলায় গান ধরেছে। একটু খেয়াল করতে বুঝতে পারল গান গাইছে ওই পাহারাদার ডাকাতটাই। জাহাজের নোঙর ধরে উপরে উঠছে বাস্কেট। লোহার শিকল ঝাঁকি খাওয়ায় ধাতব শব্দ হল। ভয় পেয়ে জাহাজের গায়ে সেধে থাকল ও। ভাগ্য ভালো যে লোকটা মনের আনন্দে তার স্বরে চেঁচাচ্ছে। এবার আরো সাবধানে উঠতে চেষ্টা করল বাস্কেট। গতি খুবই মন্থর। তা হোক, তবু ধরা পড়া ঝুঁকি নেওয়া চলবে না। লোকটা নিজেকে দম ফেলার সুযোগও দিচ্ছে না, গেয়েই চলেছে। একসময় রেলিংয়ের কাছে পৌঁছে গেল বাস্কেট। বিস্ফোরক ভরা পুটলি দুটো সাবধানে মাস্তুলের পাশে ডেকের উপরে রাখল ও।
পুটলির ভেতর সলতে ঢুকিয়ে দেশলাই বের করল। সতর্ক ছিল, তাই পানিতে দেশলাই ভেজেনি। দেশলাই জেলে সলতেতে আগুন দিল বাস্কেট। কাজটা শেষ করেই নোঙ্গর বেয়ে নামতে শুরু করল। মনটা উল্লাসে নাচছে। স্বপ্নেও ভাবেনি এত সহজে কাজটা করতে পারবে। অকস্মাৎ ঝপাত করে জোরালো একটা আওয়াজ হলো। নোঙ্গর থেকে হাত খসে গেছে, সোজা সাগরে পড়েছে বাস্কেট। গান থেমে গেল। কে? চেঁচিয়ে উঠল লোকটা। পানির উপর মাথা তুলে বাস্কেট দেখল রেলিং ধরে ঝুঁকে পানির দিকে তাকিয়ে রয়েছে সে। বোঝার চেষ্টা করছে কিসের আওয়াজ হলো। পানির নিচে ডুব দিল বাস্কেট। ডুব সাঁতার দিয়ে দ্রুত সৈকতের দিকে ফিরে আসছে। প্রায় 1 মিনিট রেলিং ধরে দাঁড়িয়ে থাকল লোকটা। নিচের পানিতে কিছুই দেখতে পাচ্ছে না। বিড়বিড় করে কাকে কে জানে একটা গাল দিল, তারপর নিজের জায়গায় ফিরে গিয়ে আবার গান ধরল। ডেভিসের মনে হলো সে যেন অনন্তকাল ধরে বাস্কেটের অপেক্ষায় করতে বসে আছে। 30 মিনিট পার হলো, তারপর 45 মিনিট, অবশেষে 1 ঘন্টা। আশ্চর্য, বাস্কেট এখনো ফিরছে না কেন? অস্থির হয়ে গর্ত থেকে বেরিয়ে এলো ডেভিস। বাস্কেটের কোনো বিপদ হলো? এত দেরি তো করার কথা নয়। ডেভিস গর্ত থেকে বেরোতেই অকস্মাৎ প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। তারপর শোনা গেল বহু লোকের চিৎকার, চেঁচামেচি, আওয়াজ। পানি থেকে উঠে এলো এক লোক। ডেভিস দেখল তার দিকে ছুটে আসছে লোকটা। একটু পরেই বাস্কেটকে চিনতে পারল সে। দোস্ত বলে তাকে জড়িয়ে ধরল সে। বাস্কেট নিজেকে ছাড়িয়ে নিয়ে ডেভিসের একটা হাত ধরল। তাড়াতাড়ি তাকে নিয়ে নেমে পড়ল গর্তটার ভেতর। ঢোকার আগে পাথরটাকে টেনে এনে গর্তের মুখে এমনভাবে রাখল পাশ দিয়ে হেঁটে গেলেও যাতে বোঝা না যায় যে এখানে একটা গর্ত আছে। একটু পর কর্কশ একটা গলা ভেসে এলো। পরিষ্কার শুনতে পেল ওরা, এদিকে এদিকে এসো, কুকুরটাকে এবার ঠিকই ধরবো আমরা, পালিয়ে যাবে কোথায়? অন্য একটা গলা ভেসে এলো, যিশুর কি বলছি, তাকে আমরা স্পষ্টই দেখেছি, সঙ্গে কেউ ছিল না, একাই এসেছিল। একটু আগে যখন দেখেছ তাহলে বেশি দূর যেতে পারেনি। এসো খোঁজা যাক, ওর মুন্ডটা আমরা চাই। লোকগুলো দূরে সরে যাচ্ছে। এক সময় আর তাদের কথা শোনা গেল না। ডেভিস নিচু গলায় জিজ্ঞেস করল, কাজ হয়েছে তাই না? সম্ভবত, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ক্ষতির পরিমাণ যথেষ্ট কিনা। তোমার বিস্ফোরক যে এত জোরালো আওয়াজ করবে আমার ধারণাই ছিল না। ক্ষতি নিশ্চয়ই খুব বেশি হবারই কথা। আমি চাই আরও অন্তত 2 সপ্তাহ ওরা যেন দ্বীপ ছেড়ে যেতে না পারে। ইতিমধ্যে সান্তাফে চলে আসবে। ফিসফিস করল বাস্কেট। চুপ। কয়েক জোড়া পায়ের আওয়াজ এদিকে এগিয়ে আসছে, এলো, তারপর গর্তটাকে পাশ কাটিয়ে চলেও গেল। আটকে রাখা দম ছাড়ল ওরা। সারা রাতেই পাগল কুকুরের মতো ওদেরকে খুঁজে বেড়ালো জলদস্যুরা। ভোর হতে আর বেশি দেরি নেই। এতক্ষণে হতাশ ও ক্লান্ত হয়ে পরাজয় স্বীকার করল তারা। অন্ধকারে কতক্ষণ আর ঘুরে মরবে? একে একে নিজেদের ডেরায় ফিরে গেল তারা। অনেকক্ষণ আর কোনো শব্দ পাচ্ছে না বাস্কেট ও ডেভিস। ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা করল ওরা। এবার গর্তটা থেকে বেরিয়ে নিজেদের আস্তানায় ফেরা দরকার। কিছু খেতে হবে, ঘুমাতেও হবে। গর্ত থেকে বেরোতে যাবে ওরা, হঠাৎ আবার 2জন লোকের গলা শুনতে পেল। গর্তের দিকে এগিয়ে আসছে তারা। সত্যি অদ্ভুত ব্যাপার, লোকটা যেন বাতাসে মিলিয়ে গেছে। অপর লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ, অদ্ভুতই বলতে হবে, কিন্তু আর কিছু আর করার নেই আমাদের। সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। লোকটা সম্ভবত ছুটে দ্বীপের উল্টো দিকে চলে গেছে। আশেপাশে থাকলে ঠিকই আমরা দেখতে পেতাম। এখন কি করবে বলো? সবাই তো জাহাজে ফিরে গেছে, আমরা শুধু শুধু কেন ঘুরে মরছি? নেহাতি ভাগ্য বলতে হবে যে বিস্ফোরণে তেমন কোনো ক্ষতি হয়নি জাহাজের। সম্ভবত ডিনামাইট বসিয়েছিল, ঠিকমতো লাগলে জাহাজ টুকরো টুকরো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, চলো জাহাজে ফিরে যাই।
বাস্কেট আর ডেভিস দীর্ঘশ্বাস ফেলল। জাহাজের তাহলে তেমন কোনো ক্ষতি হয়নি, তার মানে জলদস্যুরা দ্বীপ ছেড়ে চলে যেতে পারবে। লোকগুলো এখনো কথা বলছে। কুকুরটা আসলে চেয়েছিল মাস্তুলটা ভেঙে পড়ে, তাহলে আমরা জাহাজ নিয়ে খোলা সাগরে বেরোতে পারতাম না। আমি ভাবছি সে কি দূর থেকে লক্ষ্য করছে জাহাজটাকে, মাস্তুল অতুত থাকায় আবার হামলা করবে। অত সাহস কি হবে তার? মনে হয় না। মাথায় ঘেলো থাকলে নিশ্চয় বুঝতে পেরেছে যে বিস্ফোরক জাহাজ থেকে হাওয়ের মতো ছিটকে বেরিয়ে যাওয়ায় তার হামলা ব্যর্থ হয়েছে। সে জানে আমরা এখন সজাগ, কাজে দ্বিতীয়বার আসতে সাহস পাবে না। তুমি কি দেখেছো ডেকের কতটা ক্ষতি হয়েছে? দেখেছি, একদিকে ডেক খানিকটা উড়ে গেছে, গুরুতর কোনো ক্ষতি বলা চলে না। এই সময় দূর থেকে অন্য আরেকটা গলা ভেসে এলো। এই, তোমরা এখানে কি করছো? লেকচার মারলেই হবে নাকি কিছু কাজও করবে? চলে এসো, তোমরা জাহাজে ওঠো। লোক দুজন চলে যেতে গর্তের ভেতরে আবার দীর্ঘশ্বাস ফেলল বাস্কেট আর ডেভিস। বাস্কেট তো নিঃশব্দে কেঁদেই ফেলল। না ডেভিস, ভাগ্য আমাদের পক্ষে নয়, ওদেরকে আটকানোর সব চেষ্টায় ব্যর্থ হলো। ডেভিস নিজেও হতাশ। বাস্কেটকে সে আর কি সান্ত্বনা দেবে? প্রাণের উপর ঝুঁকি নিয়ে একটা কাজ করতে গেল বেচারা, কিন্তু কোনো লাভই হলো না। কাল ভোরেই জলদস্যুরা দ্বীপ ছেড়ে চলে যাবে। একটু পরেই ভোর হয়ে এলো, আলো ফুটছে, তাই গর্তটা থেকে ওরা বেরোতে পারল না। বাস্কেট খুব ভয় পাচ্ছে। রাতের অন্ধকারে জলদস্যুরা গর্তটা দেখতে পায়নি, কিন্তু দিনের আলোয় পাবে। ডেভিসের সাহায্য নিয়ে পাথরটা আরেকটু কাছে টেনে আনলো ও, ফলে গর্তের মুখ প্রায় পুরোপুরি চাপা পড়ে গেল। সকাল হলো, ধীরে ধীরে বেলা বাড়ছে। জলদস্যুদের কোনো সারা শব্দ নেই। গর্তের ভেতর গরমে সেদ্ধ হচ্ছে ওরা। খিদেও পেয়েছে প্রচণ্ড, কিন্তু সাহস করে বেরোবার কথা একবারও ভাবছে না ওরা। এক সময় দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল। জাহাজটা এখনো রওনা হয়নি, এটা বেশ বোঝা যাচ্ছে। রওনা হবার আগে নোঙর তুলতে হবে, আর নোঙর তুললে ধাতব শব্দ শোনা যাবে। বাস্কেট আর ডেভিস ধারণা করল সন্ধ্যার পর জোয়ারের সময় জাহাজ ছাড়বে তারা। সারা রাত ঘুমোতে পারেনি, দুজনে ঢুলছে। হঠাৎ চমকে উঠল ধাতব ঘরঘর আওয়াজ শুনে। সঙ্গে সঙ্গে আওয়াজটা চিনতে পারল ওরা। পানি থেকে জাহাজের নোঙর তোলা হচ্ছে। কোনো সন্দেহ নেই, এবার খনিগুলো দ্বীপ ছেড়ে চলে যাবে। অসহায়ের আগে দিশেহারা বোধ করছে বাস্কেট। পরিস্থিতি ভুলে পাথরটা সরিয়ে ফেলল সে। গর্ত থেকে মাথা তুলে উঁকি দিল বাইরে। সূর্য এরই মধ্যে পাহাড়ের আড়ালে নেমে গেছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। বাস্কেট দেখল না এখনো স্কুনারের নোঙর তোলা হয়নি, তবে তোলার আয়োজন চলছে পুরো দমে। বিস্ফোরণের ফলে জাহাজটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এখান থেকে তা বোঝা যাচ্ছে না। জলদস্যুদের আচরণ দেখে মনে হচ্ছে না তারা চিন্তিত। না, তেমন কোনো ক্ষতি সত্যি হয়নি। গর্ত থেকে বেরোলো বাস্কেট। একটা পাথর দেখতে পেয়ে গা ঢাকা দিল সেটার আড়ালে। উঁকি দিয়ে জলদস্যুদের গতিবিধি লক্ষ্য করছে। ডেভিসও এবার বেরিয়ে এসে তার পিছনে দাঁড়াল। জলদস্যুরা প্রায় সবাই জাহাজে উঠে পড়েছে। দু একজন শিষ্যকে নিয়ে তীরে এখনো দাঁড়িয়ে রয়েছে কনগ্রে। শিষ্যদের মধ্যে সেরেসান্ত রয়েছে। নিজেদের মধ্যে কি বিষয়ে যেন আলাপ করল তারা। তারপর সেরেসান্তকে নিয়ে বাতি ঘরের দিকে হাঁটা ধরল কনগ্রে। সাবধান, ডেভিসকে সাবধান করে দিল বাস্কেট। ওরা কিন্তু এদিকে আসছে। সেরেসান্তে বাতি ঘরে যাচ্ছে টাওয়ারে উঠে শেষ একবার চারদিকে চোখ বোলাবার জন্য। জাহাজ তৈরি, এক্ষুনি তারা রওনা হবে। রওনা হবার আগে সাগরটা অবশ্যই একবার দেখা দরকার। যদি দেখা যায় এদিকে কোনো জাহাজ আসছে, সতর্ক হবার সময় পাওয়া যাবে। সেরেসান্তের মনে হলো রাতটা শান্তই থাকবে, কোনো ঝড় উঠবে না। বাতাসে তেমন জোর নেই, সাগরও প্রায় শান্ত। টাওয়ারে উঠে লণ্ঠন ঘরে ঢুকল সেরেসান্তে। বাতি ঘরের সামনে দাঁড়িয়ে আছে কনগ্রে। ভেতরে ঢুকেনি সে। পাথরের আড়াল থেকে টাওয়ারের জানালা দিয়ে তাকিয়ে আছে বাস্কেট আর ডেভিস। সেরেসান্তেকে জানালায় দেখতে পাচ্ছে ওরা। চোখে দূরবীন তুলে সাগরে চোখ বোলাচ্ছে সেরেসান্তে। দিগন্তের কাছে সাগর ও আকাশ এক হয়ে মিশে আছে।
কালো ও ঝাপসা একটা রেখার মতো লাগছে। দিনটা শেষ হতে চলেছে। সূর্যের আলো পড়ায় সাদা মেঘগুলো লাল হয়ে উঠেছে। সাগরের নীল পানিতে মেঘের প্রতিবিম্ব। শেষ হতে হতেও দিনটা শেষ হচ্ছে না। এখনো সাগর আলোকিত। শান্ত সাগরকে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সে সৌন্দর্য উপভোগ করার সময় নেই সেরেসান্তের। অকস্মাৎ তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল সে। নিচে চমকে উঠল কনগ্রে আর তার শিষ্যরা। সবাই একযোগে মুখ তুলে তাকালো। কি হলো? সেরেসান্তে চেঁচাচ্ছে কেন? সেরেসান্তে আবার চিৎকার করল, সান্তাফে, সান্তাফে, সান্তাফে। কনগ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানুষের গলা থেকেও যে বজ্রপাতের মতো আওয়াজ বেরোতে পারে, সেরেসান্তে সেটা প্রমাণ করে ছাড়ল। দুটো মাত্র শব্দ, সান্তাফে, কিন্তু এই দুই শব্দের মধ্যে কি আতঙ্ক যে লুকিয়ে থাকতে পারে, জলদস্যুরা তা হারে হারে টের পেল। সেরেসান্তের উচ্চারিত শব্দ দুটো অনেকক্ষণ তাদের কানে প্রতিধ্বনিত হল, সান্তাফে, 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 সান্তাফে। হতভম্ব কনগ্রে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এক চুল নড়ার শক্তি নেই। মুখ এমন সাদা হয়ে গেল যে একটা মরা দাঁড়িয়ে আছে ওখানে। তার শিষ্যরাও কেউ এক চুল নড়ছে না। তাদের পায়ের তলায় যেন মাটি নেই। সান্তাফে আসছে। সান্তাফে পৌঁছে গেছে। সেরেসান্তে ভুল দেখেনি তো? জাহাজটা কি এদিকে আসছে? ওটা কি সত্যিই সান্তাফে? সংবিত ফিরে পেতেই ছুটে বাতি ঘরে ঢুকল কনগ্রে। সিঁড়ি বেয়ে তরতর করে টাওয়ারে উঠল। লণ্ঠন ঘরে ঢুকে খেঁকে উঠল, কই, কোথায়? জাহাজটা আমাকে দেখাও। জানালার দিকে একটা হাত তুলল সেরেসান্তে। ওইদিকে, উত্তর পূবে তাকাও। সেদিকে তাকিয়ে সত্যি একটা জাহাজ দেখতে পেল কনগ্রে। দূরত্বটা আন্দাজ করতে পারো? জিজ্ঞেস করল সে। কিছু কম বেশি হতে পারে, এই ধরো মাইল 10। তাহলে তো রাত নামার আগেই দ্বীপে পৌঁছাতে পারবে না। তা পারবে না, পৌঁছাবার আগেই চারদিক অন্ধকার হয়ে যাবে। ছুঁ দিয়ে সেরেসান্তের হাত থেকে দূরবীনটা নিল কনগ্রে। সেটা চোখে তুলে আবার সাগরের দিকে তাকালো। চঙ্গ দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়ছে জাহাজটা। সোজা স্টাটেন আইল্যান্ডের দিকে আসছে বটে। বেসুরো গলায় স্বীকার করল সে, হ্যাঁ, ভুল দেখেনি, সান্তাফেই। আমাদের ভাগ্যটাই খারাপ ওস্তাদ। সেরেসান্তের গলায় রাজ্যের ক্ষোভ। দ্বীপে লুকিয়ে থাকা কুত্তারা দুবার বাধা দিয়েছে, তা না হলে এতক্ষণে আমরা প্রশান্ত মহাসাগরে থাকতাম। সে প্রসঙ্গ থাক সেরেসান্তে, বলল কনগ্রে। এখন কি করা হবে তাই বলো। তুমি বলে দাও ওস্তাদ, আমার মাথা কাজ করছে না। বিপদের সময় হাল ছেড়ে দিলে চলবে কেন? শোনো, এক্ষুনি আমাদের রওনা হতে হবে। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। কিন্তু খানিক দূরে গেলেই তো সান্তাফের সামনে পড়ে যাব। ওরা তো এদিকে আসছে। এখন আসছে, একটু পর আর আসতে দেখবে না। মানে? এর মধ্যে কোনো রহস্য বা ধাঁধা নেই। বাদে ঘরের আলো জ্বলবে না, কিন্তু কেন জ্বলবে না তা সান্তাফের ক্যাপ্টেন জানবে না। কাজে দ্বীপে জাহাজ ভেড়াবার সাহস পাবে না সে। বাস্কেটার ডেভিসও তাই ধারণা করল। বাতিঘরের আলো জ্বলছে না দেখে সতর্ক হয়ে যাবেন ক্যাপ্টেন লাফায়েত। অন্ধকারে ঝুঁকি নিয়ে জাহাজ ভেড়াবেন না। সূর্য যেহেতু ডুবছে, নিয়ম অনুসারে এক্ষণে আলোটা জ্বলে ওঠার কথা। তা যখন জ্বলছে না, ক্যাপ্টেন খোলা সাগরে নোঙর ফেলার সিদ্ধান্ত নেবেন। এই দ্বীপে অনেকবারই এসেছেন তিনি, প্রতিবারই দিনের আলোয়। রাতের অন্ধকারে তীরের দিকে এগোলে যে বিপদ হবে তার চেয়ে ভালো কে আর জানে। তাছাড়া বাতি জ্বলছে না দেখে এও তিনি সন্দেহ করবেন যে রক্ষীদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। জানা কথা, দিনের আলোর জন্য অপেক্ষা করবেন তিনি। বাস্কেট তবু বলল, আমার মনটা কিন্তু খুঁতখুত করছে। কেন? ভাবছি সেঞ্চুরির কপালে যা ঘটেছে, সান্তাফের কপালে তা ঘটবে না তো? অন্তর্পের মুখে গিয়ে ওদেরকে সাবধান করে দিলে ভালো হয় না? ডেভিসও চিন্তায় পড়ে গেল। বাস্কেটের আশঙ্কা অমূলক নয়। সান্তাফে যদি খোলা সাগরে নোঙর না ফেলে এদিকে এগিয়ে আসতে থাকে, পাথরে সৈকতে ধাক্কা খাওয়া বিচিত্র নয়। সেক্ষেত্রে জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
চলো ডেভিস, সৈকতে যাই আমরা, বলল বাস্কেট। অন্তরূপের মুখে পৌঁছাতে কয়েক ঘন্টা লাগবে ঠিকই, তবে তখনও আলো জ্বেলে সংকেত দেওয়ার সময় পাব। ডেভিস ইতস্তত করে বলল, তোমার হিসেব ভুল আছে বাস্কেট। এত সময় আমাদের হাতে নেই, আর বড়জোর ঘণ্টাখানেকের মধ্যে সাগরের মুখে পৌঁছে যাবে সান্তা ফে। তুমি বলতে চাইছো আমাদের এখন কিছু করার নেই? হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া সত্যি আমাদের কিছু করার নেই। সন্ধে পার হতে চলেছে, চারদিকে ঘন হয়ে অন্ধকার নামছে। জাহাজ ছাড়তে ব্যস্ত হয়ে উঠেছে জলদস্যুরা। সান্তা ফেকে আসতে দেখে সকাল পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি নয়। যত তাড়াতাড়ি সম্ভব স্ট্যাটেন আইল্যান্ড ছেড়ে পালাতে হবে তাদেরকে। বাতাসটা অনুকূলেই বইছে এখন। অন্ধকারে গা ঢাকা দিয়ে একবার যদি কোনো রকমে খোলা সাগরে পৌঁছাতে পারে, সান্তা ফে তাদেরকে ধাওয়া করে আর ধরতে পারবে না কখনো। হুঙ্কার ছাড়ছে কনগ্রে, সবাইকে জোর তাগদা দিচ্ছে। বাস্কেট আর ডেভিস অক্ষম রাগে ছটফট করছে। অপরাধীরা হাতের গোলে বেরিয়ে যাচ্ছে, ওদের কিছুই করার নেই আর। একটু পরেই শিষ্যদের নিয়ে জাহাজে উঠল কনগ্রে। উঠে নোঙর তোলার নির্দেশ দিল সে। সময় এখন 7:30। পাথরের আড়াল থেকে নোঙর তোলার আওয়াজটা পরিষ্কার শুনতে পেল বাস্কেট আর ডেভিস। নোঙর তুলতে 5 মিনিটের বেশি লাগল না। জাহাজ দুলতে শুরু করেছে। এরই মধ্যে তুলে ফেলা হয়েছে সবগুলো পাল। বাতাস পেয়ে ফুলে উঠেছে সেগুলো। একেবারে মন্থর গতিতে উপসাগরের দিকে যাচ্ছে সেরেসান্তে। মন্থর গতির কারণটা এবার পরিষ্কার হয়ে গেল। বাতাস নিস্তেজ হয়ে পড়েছে। পালগুলো এখন আর ফুলে নেই। জাহাজ চালাতে হলে পালে বাতাস থাকা চাই। কিছুক্ষণের মধ্যেই জাহাজ চালানো কঠিন হয়ে উঠল। এরকম শান্ত সাগর আগে কখনো দেখা যায়নি। কোথাও একটা ঢেউ নেই। সারফেস যেন সমতল আয়না। বাতাসও পুরোপুরি অচল হয়ে গেল। এ অবস্থায় কোনো স্কুনার চালানো সম্ভব নয়। পরিস্থিতির পরিবর্তন না ঘটলে মাঝরাতের আগে কোনোভাবেই সান হুয়ান অন্তরূপে পেরোনো যাবে না। সেক্ষেত্রে জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে কনগ্রেকে। কিন্তু জোয়ার আসতে এখনো কয়েক ঘন্টা দেরি। জোয়ার এলেও সেটাকে ঠিকমতো কাজে লাগানো যাবে কি না সেটা আরেক প্রসঙ্গ। জাহাজ চলছে, তবে গতি একেবারেই কম। ইগোর উপসাগরের দক্ষিণ দিকে যাচ্ছে তারা। মুশকিল হলো এদিকটা ভালো করে চেনে না কনগ্রে। শুধু জানে জায়গাটাকে জাহাজ মারা উপকূল বলা হয়। বাতাস না থাকায় জাহাজ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। একে অন্ধকার, তারপর বিপজ্জনক এবং কুখ্যাত উপকূল। জাহাজ চালাতে ভয় পাচ্ছে কনগ্রে। কিছু যদি করতে হয় এক্ষুনি। কোনো বিপদ যদি ঘটে তখন আর ভুল সংশোধন করা যাবে না। দ্রুত চিন্তা করে একটা সিদ্ধান্ত নিল কনগ্রে। তার সামনে একটা পথই খোলা ছিল, সেটাই গ্রহণ করতে হলো তাকে। স্কুনার থেকে কয়েকটা নৌকা নামানো হলো। 2-3 জন করে লোক থাকলো প্রতিটি নৌকায়। লোকগুলো অমানসিক পরিশ্রম করছে। গুণ টেনে মাঝ সাগরে টেনে নিয়ে যাচ্ছে জাহাজটাকে। মাঝ সাগরে পৌঁছালো বটে জাহাজ, কিন্তু এখানেও এক ফোঁটা বাতাস নেই। সবগুলো পাল নেতিয়ে পড়েছে। এখন এমনকি গুণ টেনেও জাহাজকে উপসাগরের মুখে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জোয়ারের অপেক্ষায় থাকতে হবে। একটু পরে জোয়ারের আভাস পাওয়া গেল, কিন্তু জাহাজ যেখানে দাঁড়িয়ে আছে জোয়ার এলেও তার সাহায্য খুব একটা পাওয়া যাবে না। তাছাড়া জোয়ারের উল্টো দিকে জাহাজ চালাবার কথা শুধু আহাম্মকরাই ভাবে। এখন তাহলে কি করবে কনগ্রে? জলদস্যুদের জাহাজ দূরে গিয়ে নোঙর ফেলেছে। লক্ষ্য করে নিজেদের আস্তানা থেকে বেরিয়ে এসেছে বাস্কেট আর ডেভিস। সৈকতে দাঁড়িয়ে জাহাজটার উপর নজর রাখছে ওরা। বাতাস স্থির হয়ে আছে দেখে ওরা বুঝতে পারল আপাতত বেশ কিছুক্ষণ কনগ্রে নড়তে পারবে না। তবে ভোর হবার আগে নিশ্চয়ই আবার বাতাস বইতে শুরু করবে। তখন খোলা সাগরে পৌঁছাতে কোনো সমস্যা হবে না। অকস্মাৎ চেঁচিয়ে উঠল বাস্কেট, এবার শালাদের 12টা বাজাবো। অবাক হয়ে ডেভিস জিজ্ঞেস করল, কিভাবে? এখনই দেখতে পাবে কিভাবে, বলেই ডেভিসের হাত ধরে টান দিল বাস্কেট। দুজনে বাতি ঘরের দিকে ছুটল। ইতিমধ্যে রাত 9টা বেজে গেছে। জোয়ারের উল্টো দিকে ভেসে যেতে পারে, তাই নোঙর ফেলে রয়েছে স্কুনারের। কনগ্রে ভাটা শুরু হবার অপেক্ষা করছে। সেজন্য তাকে রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অকস্মাৎ জলদস্যুদের একজন আঁতকে উঠল। সর্বনাশ! আলো! বাতিঘরের আলো জ্বালল কে? লোকটা চিৎকার না করলেও চলত। বাতিঘরের আলো অকস্মাৎ জ্বলে উঠে সবার চোখ ধা দিয়ে দিল। সাগরের বুক থেকে নিঃশেষে মুছে গেল সমস্ত অন্ধকার। উজ্জ্বল আলোর বন্যা ভেসে যাচ্ছে চারদিক। সর্বনাশ! সর্বনাশ হয়ে গেল! সর্বনাশ! নিজের মাথার চুল টান দিয়ে ছিঁড়ছে সেরেসান্তে। চুপ! বাঘের মতো গর্জে উঠল কনগ্রে। এখন মাথা খারাপ করার সময় নয়। এসো আমার সঙ্গে, তীরে নামতে হবে। তীরে নামতে হবে? হা করে তাকিয়ে থাকলো সেরেসান্তে। এক্ষুনি তীরে নেমে বাতিঘরে ঢুকতে হবে, টাওয়ারে উঠে ঢুকতে হবে লণ্ঠন ঘরে। ওখানে রক্ষী আর তার সঙ্গীদের খুন করে নেভাতে হবে আলোটা। উত্তেজনায় কাঁপছে কনগ্রে। কিন্তু আমরা বাতি নেবার আগেই যদি সান্তাফে দ্বীপের দিকে আসতে শুরু করে? দ্বিধায় পড়ে গেল কনগ্রে। সেরেসান্তের কথা উড়িয়ে দেয়া যায় না। সান্তাফে তীরের দিকে এগিয়ে আসতে শুরু করলে তখন কি হবে? পরের চিন্তা পরে কনগ্রে সিদ্ধান্ত নিল প্রথম কাজ বাতিটা নেভানো। আবার পানিতে নৌকা নামাবার নির্দেশ দিল সে। নৌকা নামানো হলো। কয়েকজন জলদস্যু লাফ দিয়ে চলল সেটায়। সবাই তারা সশস্ত্র, কেউ নিয়েছে বন্দুক, কেউ রিভলভার, আবার কারো হাতে কুঠার। তীরে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগলো। সবাই বাতিঘরের দিকে ছুটছে। তীর থেকে সেটা 1.5 মাইল দূরে। পার হতে 15 মিনিট লেগে গেল। বাস্কেট আর ডেভিস তখনও লণ্ঠন ঘরে। এখানে আসার আগে বাস্কেটের মনে সন্দেহ ছিল, বাতিটা জ্বলবে তো? কনগ্রে আতস কাচ আর অন্যান্য যন্ত্রপাতি যদি নষ্ট করে ফেলে থাকে তাহলে জ্বলবে না। তবে পরীক্ষা করে দেখার পর ভয়টা তার কেটে যায়। যন্ত্রপাতি আর আতস কাচ কনগ্রে নষ্ট করেনি। কাজেই বাতি ঘরের আলো জ্বালতে ওদের কোনো অসুবিধা হয়নি। আতস কাচের ভেতর দিয়ে ঝলসে উঠে নিচের বিশাল এলাকা আলোকিত করে তুলল বাতিটা। জলদস্যুরা ছুটে এসে বাতি ঘরে ঢুকল। তারপরে বাধা পেল তারা। সিঁড়িতে উঠতেই পারছে না, দরজা বন্ধ। কনগ্রে নির্দেশ দিল, দরজা ভাঙ্গো, যেভাবেই হোক এক্ষুনি টাওয়ারে যেতে হবে আমাদের। কিন্তু সিঁড়িকোটের দরজা ইস্পাত দিয়ে তৈরি, ভাঙ্গো বললেই কি ভাঙ্গা যায়? অনেক চেষ্টা করেও জলদস্যুরা সুবিধা করতে পারছে না। ঘেমে নিয়ে উঠল তারা। বুঝতে পারছে বৃথা চেষ্টা, এ দরজা ভাঙ্গা সম্ভব নয়। দরজার নাট বল্টু খোলা যায় কিনা পরীক্ষা করে দেখছে সেরেসান্তে। তাও সম্ভব নয়, কারণ বল্টুগুলো ভেতরের দিক থেকে আটা হয়েছে। এখন তাহলে কি করা হবে? টাওয়ারে ওঠার অন্য কোনো পথ যদি না থাকে, জঙ্গলে গিয়ে লুকাতে হবে সবাইকে। আত্মরক্ষার আর কোনো উপায় নেই। জাহাজে ফিরে যাওয়াটা এখন হবে নিতান্তই বোকামে। হাতে সময় বেশি নেই। বাতি জ্বলতে দেখে সান্তাফে নিশ্চয় তীরের দিকে ছুটে আসছে। এই মুহূর্তে আলোটা নেভাতে না পারলে বাঁচার আর কোনো উপায় নেই। ভেতরে সুবিধা করতে না পেরে বাতিঘর থেকে বাইরে বেরিয়ে এলো তারা। সেরেসান্তে হঠাৎ বলল, এদিকে লোহার একটা মই দেখতে পাচ্ছি। নিয়ে এসো তাড়াতাড়ি। মইটা টাওয়ারের গায়ে লাগানো হলো ঠিকই, কিন্তু এই মই বেয়ে টাওয়ারের অর্ধেক পেরোনো যাবে না। খাঁচায় বন্দি বাঘের মতো লাগছে কনগ্রেকে। পায়াচারি করছিল। হঠাৎ দেখল লোহার একটা পাইপ। পাইপটা টাওয়ারের একেবারে মাথা পর্যন্ত উঠে গেছে। এদিকে এসো, সেরেসান্তেকে ডাকল সে। পাইপটা দেখিয়ে বলল, উঠো। সেরেসান্তে আর ভার্গাস তক্ষুনি পাইপে উঠতে শুরু করল। তরতর করে দ্রুত উঠে গেল তারা। টাওয়ারের মাথায় পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। এই সময় পরপর কয়েকটা গুলির আওয়াজ হলো। টাওয়ারের ছাদ থেকে রিভলভার দিয়ে গুলি করছে বাস্কেট আর ডেভিস। গুলি খেয়ে পাইপ ছেড়ে দিল ভার্গাস আর সেরেসান্তে। ভারী বস্তার মতো লাশ দুটো খসে পড়ল নিচে। আর ঠিক তখনই তীক্ষ্ণ শব্দে সান্তাফের বাঁশি বেজে উঠল। এই বাঁশির শব্দ আসলে একটা সংকেত। সান্তাফে বলতে চাইছে তারা তীরের একেবারে কাছে পৌঁছে গেছে। জলদস্যুদের এখন আর পালাবার কোনো উপায় নেই। সান্তাফে এক্ষুনি নোঙ্গর ফেলবে। অন্ধকারে ছুটোছুটি করছে কনগ্রে আর তার শিষ্যরা। একসময় তাদেরকে আর বাতিঘরের আশেপাশেই দেখা গেল না। একটু পরেই রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে তীরের কাছাকাছি নোঙ্গর ফেল সান্তাফে। আরও খানিক পর দেখা গেল বাস্কেট আর ডেভিস
ওটা ডেক ধরে হাঁটছে। বাস্কেট আর ডেভিস সান্তাফেতে চড়তেই ওদেরকে নিজের কেবিনে ডেকে পাঠালেন ক্যাপ্টেন লাফায়েত। কৌশলাদি জিজ্ঞেস না করেই প্রথমে তিনি প্রশ্ন করলেন, এত দেরি করে আলো জ্বালার কারণ কি বাস্কেট? বাস্কেট জবাব দিল, প্রায় 2.5 মাস হতে চলল বাতিঘরের আলো একবারও জ্বলেনি ক্যাপ্টেন। গত 2.5 মাসে আজই প্রথম আলোটা আমরা জ্বালতে পারলাম। 2.5 মাস? কি বলছো তুমি? ফিলিপ আর মরিস কোথায়? ওরা দুজন খুন হয়ে গেছে ক্যাপ্টেন। সান্তাফে এখান থেকে চলে যাবার পর বাতিঘর দখল করে নিয়েছিল একজন জলদস্যু। বাতিঘরের একজন মাত্র রক্ষী বেঁচে আছে স্যার। ডেভিস আর বাস্কেটের সব কথা খুলে বলল ক্যাপ্টেনকে। ধীরে ধীরে বর্ণনা করল কিভাবে খুন হলো ফিলিপ আর মরিস, বাস্কেট কিভাবে পালিয়ে প্রাণ বাঁচালো, সেঞ্চুরি কিভাবে ধ্বংস হলো, ডেভিসকে কিভাবে উদ্ধার করলো বাস্কেট, কিভাবে কামান দেখে জলদস্যুদের পালিয়ে যেতে বাধা দিয়েছে ওরা। সবশেষে ডেভিস বলল, আজ রাতে বাতিঘরের আলোটা জ্বালাবার বুদ্ধি বাস্কেটের মাথা দিয়ে আসে। আলো জানা না হলে জলদস্যুরা এতক্ষণে জাহাজ নিয়ে অনেক দূর চলে যেত। সব শুনে ক্যাপ্টেন লাফায়েত ওদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বাস্কেট এবং ডেভিসের সঙ্গে করমর্দন করলেন তিনি। বললেন, তোমরা সাহস করে বাধা দিয়েছিল বলে খুনিরা পালাতে পারেনি। এর জন্য অবশ্যই তোমরা উপযুক্ত পুরস্কার পাবে। তবে তার আগে ডাকাতদের দলটাকে শায়েস্তা করতে হবে। ওদেরকে এমন সাজা দেব বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। সান্তাফের নাবিকরা কিছুক্ষণের মধ্যে সব কথা জেনে ফেলল। বাস্কেট আর ডেভিসকে অকুণ্ঠ চিত্তে অভিবাদন জানালো তারা। গল্পগুজবের ফাঁকে কখন যে রাত শেষ হয়ে গেছে ওদের কেউই টের পায়নি। ভোরের আলোকে আজ মনে হলো আশীর্বাদ। ডেকে বেরিয়ে এসে ওরা দেখল আকাশের রং হালকা নীল, দিগন্তের কাছে সাগর লাল হয়ে আছে। ইতিমধ্যে নতুন 3 জন রক্ষীর সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে বাস্কেট। তাদের মুখের খবরটা পেল ও। কাল রাতে সান্তাফের একদল সশস্ত্র লোক জলদস্যুদের জাহাজটা দখল করতে গেছে। সেলসান্তে আর ভার্গাস মারা গেলেও পালের গোদা কনগ্রে আর তার 10-12 জন শিষ্য এখনো বেঁচে আছে। দ্বীপে কোথাও লুকিয়ে আছে তারা। যেভাবেই হোক খুঁজে বের করতে হবে তাদেরকে। নতুন 3 রক্ষীকে এই দ্বীপে রেখে যাবেন ক্যাপ্টেন লাফায়েত। আর কিছু হোক আর না হোক তাদের নিরাপত্তার স্বার্থেও জলদস্যুদের গ্রেফতার করা দরকার। কাজটা খুব কঠিন হবে, কারণ দ্বীপটা তো আর ছোট নয়। একটা দিক আবার অসম্ভব দুর্গম। জলদস্যুরা হয়তো সেদিকে গা ঢাকা দিয়েছে। তা ঠিক, ধরা তাদেরকে পড়তেই হবে। যতদিন না ধরা পড়েছে ততদিন দ্বীপ ছেড়ে নড়বে না সান্তাফে। বাস্কেট জানালো জলদস্যুদের কাছে খাবার নেই। সেন্ট বার্থোলোমিউ অন্তরীপের কাছে ওদের একটা আস্তানা ছিল, অনেক আগেই সেটা খালি হয়ে গেছে। ইগোর উপসাগরের তীরে একটা গুহায় রসদ রেখেছিল, তাও সরিয়ে ফেলেছে। না খেয়ে কতদিন আর থাকতে পারবে? ভোরবেলায় জলদস্যুদের খুঁজে বেরিয়ে পড়লেন ক্যাপ্টেন লাফায়েত। সঙ্গে বাস্কেট আর ডেভিস তো থাকলই, আরও থাকলো বেশ কয়েকজন সশস্ত্র নাবিক। জলদস্যুদের গুহায় এসে কাউকে পাওয়া গেল না। সামান্য কিছু মালপত্র ছাড়া এখানে আর কিছুই নেই। খাবার দাবার বা মূল্যবান সামগ্রী সবই অনেক আগে সরিয়ে ফেলা হয়েছে। রাতে হয়তো জলদস্যুরা এখানে একবার এসেছিল, আত্মগোপনের জন্য জায়গাটা নিরাপদ মনে না হওয়ায় অন্যদিকে চলে গেছে। ক্যাপ্টেন লাফায়েত ভাবছেন, এই দ্বীপে বেশি দিন লুকিয়ে থাকা কারো পক্ষে সম্ভব নয়। কাজেই জলদস্যুদের আত্মসমর্পণ করা উচিত। কিন্তু তা যখন তারা করছে না, তল্লাশি চালিয়ে গ্রেফতার করতে হবে। সেন্ট বার্থোলোমিউ অন্তরীপ পর্যন্ত চষে ফেললেন তিনি, কিন্তু জলদস্যুদের ছায়া পর্যন্ত দেখা গেল না কোথাও। এভাবে পরপর কয়েকদিন ধরে তল্লাশি চলল, কিন্তু কোনো লাভ হল না। তারপর অবশেষে মার্চের 10 তারিখে খুদ পিপাসায় কাতর অল্প কয়েকজন লোক বাতিঘরের ফটক দিয়ে হোঁচট খেতে খেতে ভেতরে ঢুকল। জানা গেল তারা সবাই ফিজির লোক। ক্লান্তিতে দুর্বল হয়ে পড়া লোকগুলো আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছে। ভালো খাওয়া দাওয়া করিয়ে চাঙ্গা করা হলো তাদের। তারপর পায়ে শেকল পরিয়ে ঢুকিয়ে দেওয়া হলো সান্তাফের জেলখানায়। এই ঘটনার কয়েকদিন পর 5টা লাশ পাওয়া গেল। লেফটেন্যান্ট রিগাল ওয়েবস্টার অন্তরীপের তল্লাশি চালাতে গিয়েছিল।
সেখানেই পড়ে থাকতে দেখল লাশগুলোকে। সান্তা ফে ডাক্তার পরীক্ষা করে জানালো লোকগুলো মারা গেছে অনাহারে। বাস্কেট বলল, এগুলোর মধ্যে কনগ্রের লাশ নেই। তল্লাশি চালানো বন্ধ হয়নি, কিন্তু কনগ্রেকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর একদিন বাতিঘর থেকে 500 গজ দূরে একটা লোক দেখা গেল। টলতে টলতে এদিকে এগিয়ে আসার চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। অনেক কষ্টে সিধে হয়ে দাঁড়াচ্ছে লোকটা, দুপা এগোচ্ছে, কিন্তু তারপরে আবার পড়ে যাচ্ছে। নতুন আসা রক্ষীদের সঙ্গে বাতিঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিল বাস্কেট। হঠাৎ লোকটার দিকে চোখ পড়তেই চেঁচিয়ে উঠল, কনগ্রে, কনগ্রে আসছে, ওই যে ওইদিকে। চিৎকার শুনে তক্ষুনি সেদিকে ছুটে এলেন ক্যাপ্টেন লাফায়েত এবং লেফটেন্যান্ট রিগাল। কয়েকজন নাবিককে নিয়ে এরই মধ্যে কনগ্রের দিকে ছুটতে শুরু করেছে ডেভিস। কনগ্রের এদিকের আশাটা সত্যিই বিস্ময়কর। কিসের আশায় আসছে সে? ধরে দিয়ে তো কোনো লাভ হবে না। তার অপরাধের কোনো ক্ষমা নেই, ফাঁসিতে তাকে অবশ্যই চড়তে হবে। সব জেনেও কেন সে আসছে? ডেভিস আর নাবিকরা কনগ্রের কাছে তখনও পৌঁছায়নি। হঠাৎ একটা রিভলভার গর্জে উঠল। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল কনগ্রে। ক্যাপ্টেন লাফায়েত প্রচণ্ড রাগে কাঁপতে শুরু করলেন। কার এত সাহস যে তার উপস্থিতিতে তার অনুমতি না নিয়ে কনগ্রেকে গুলি করল? আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে তাকে দিল? অসম্ভব। এত বড় অন্যায় তিনি ক্ষমা করবেন না। কনগ্রে আত্মসমর্পণ করতে আসছিল, সেই সুযোগ তাকে অবশ্যই দেওয়া উচিত ছিল। তারপর জানা গেল ক্যাপ্টেন লাফায়েত অনেকটা দূরে ছিলেন বলে আসল ঘটনাটা বুঝতে পারেননি। কনগ্রেকে কেউ গুলি করেনি, সে নিজেই নিজেকে গুলি করেছে। কেন? বাতিঘরের সামনে এসে আত্মহত্যা করল কেন? তারও ব্যাখ্যা পাওয়া গেল। কনগ্রে ভেঙেছে, কিন্তু মচকায়নি। তার বেল্টে রিভলভার ছিল, সেটা বের করে নিজের কপালে ঠেকিয়ে ট্রিগার টেনে দিয়েছে সে। সবাইকে দেখিয়ে ফাঁসির রশিকে ফাঁকি দিয়েছে জলদস্যুদের সর্দার। স্ট্যাটেন আইল্যান্ডে গত 3 মাস ধরে রোমহর্ষক একটা নাটক চলছিল। কনগ্রে আত্মহত্যা করার সঙ্গে সঙ্গে তার সমাপ্তি ঘটল। মার্চের 3 তারিখ থেকে নির্দিষ্ট সময় ধরেই নিয়মিত বাতিঘরের আলো জ্বালানো হচ্ছে। নতুন রক্ষীদের সব দেখিয়ে ও বুঝিয়ে দিয়েছে বাস্কেট। জলদস্যুদের মাত্র 7 জন বেঁচে আছে। তারাও সান্তাফের অন্ধকার খুপড়িতে বসে ফাঁসিতে চড়ার প্রহর গুনছে। ক্যাপ্টেন লাফায়েত তাদেরকে যারা করে জেনেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে অসংখ্য জাহাজকে ডুবিয়েছে তারা, খুন করেছে অগণিত মানুষকে। বুয়েনোস আইরেসের আদালতে খুব তাড়াতাড়ি তাদের বিচার শুরু হবে। বিচারে যে তাদের প্রত্যেকেরই ফাঁসি হবে তাতে কোনো সন্দেহ নেই। ডেভিস আর বাস্কেট সান্তা ফে চড়ে রওনা হবার জন্য তৈরি হয়েই আছে। প্রথমে ওরা বুয়েনোস আইরেসেই যাবে, ওখান থেকে ডেভিস চলে যাবে যুক্তরাষ্ট্রের মোবিলে। নতুন একটা কাজ জোগাড় করতে তার কোনো অসুবিধা হবে না। তবে বাস্কেট দেশে ফিরে আর কোনো কাজ খুঁজবে না, কারণ তার অবসর নেওয়ার সময় হয়েছে। সারাটা জীবনেই তো দুঃসাহসিক কাজে কঠিন সংগ্রামের ভেতর দিয়ে কাটালো, কাজে এবার চাই বিশ্রাম। তবে দেশে ফিরছে ঠিকই, মনটা ভালো নেই। এসেছিল 3 জন, ফিরতে হচ্ছে একা। বন্ধুদের কথা ভেবেই মনটা ওর বিষণ্ণ হয়ে আছে। বাতিঘরের টাওয়ারটাকে বিদায় জানাবার জন্য সান্তাফের ডেক থেকে কামান দাগা হলো। তারিখটা ছিল 18 মার্চ। সূর্য অস্ত যাচ্ছে। এই সময় রওনা হলো সান্তাফে। সন্ধ্যার কালো ছায়া যখন গাঢ় হতে শুরু করেছে, ঠিক তখনই সমস্ত কালিমা ঝেঁটিয়ে বিদায় করে দিল চোখ ধাঁধানো তীব্র আলোর একটা বন্যা। সেই আলো গায়ে মেখে ঝিকিয়ে উঠল সাগরের ঢেউ। রাত যত বাড়ছে, আলোর উজ্জ্বলতাও তত বাড়ছে। সেই সঙ্গে আরো দূরে মিলিয়ে যাচ্ছে সান্তাফে। জোয়ার শুরু হয়েছে আগেই। আলোকিত বালিয়াড়িগুলো একে একে ডুবে যাচ্ছে। সান্তাফের ডেকে দাঁড়িয়ে স্ট্যাটেন আইল্যান্ডের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে বাস্কেট আর ডেভিস। দুজনেই ওরা এই দ্বীপে নিজেদের বন্ধুবান্ধবদের চিরকালের জন্য রেখে যাচ্ছে, যাদের কথা কোনোদিন ওরা ভুলতে পারবে না। মনটা বিষণ্ণ হয়ে থাকলেও একটা কথা ভেবে দুজনে ওরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। অদ্ভুত হলেও সত্যি যে আজও ওরা বেঁচে আছে।
গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প লাইট হাউস অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড এর ৪র্থ পর্ব। ৪র্থ পর্বের মাধ্যমে পুরো গল্পটা আমরা এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো মনে করে থাকেন, আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।